উর্মির ভিডিওস দেখে অনেকবার অনেকের মনে হয়েছে যে উর্মি এখনো তার হাজব্যান্ডকে ভালোবাসে প্রচন্ড। মানে আমি আমার লাইফে আমার মায়ের পরে যদি আমি কাউকে ভালোবাসতাম তো আমার হাজবেন্ডকে বাসতাম। তো ওকে বোঝানোর মতন, সঠিক বোঝানোর মতন ওর ফ্যামিলিতে একটা মানুষ নেই। ওর ফ্যামিলিতে সবাই এটাই বলে যে তুমি ছেলে মানুষ, তুমি এটা করতেই পারো। কখনো এটা বলে না যে তুমি ছেলে মানুষ হলেও তোমার একটা সীমা থাকা উচিত। যেদিন আমাদের ঝামেলা হলো, অ্যাকচুয়ালি ঝামেলাও ঠিক হয়নি, বিষয়টা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চলছিল। তো সে চাইলেই পারতো আমার সঙ্গে আলাদা এসে কথা বলতে, বোঝাতে, সে কোনোটাই করেনি। তো এখন নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি, কারণ পরিস্থিতির আগে আমরা কেউ কিছু করতে পারি না, সবটাই নিয়তি। বাচ্চাকে নিয়ে ওই যে কাড়াকাড়ির যে ভিডিওটা, একটা ভিডিও আমি দেখেছিলাম, আমার ছেলেকে 13 দিন আটকে রেখেছিল ওরা। আমার ছেলে ওর বাবার পিছনে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ভয় পেয়ে আছে, মনে হচ্ছে ও আমাকে দেখতে পায়নি, ও অন্য কিছু একটা দেখতে পেয়ে গেছে, ভূত। আমরা তো রীতিমতো শক। ওখানকার আশেপাশে যে মহিলারা রয়েছে তখন বলছে যে ওকে একটু কিছু করো, ওকে গঙ্গার জল দাও, মনে হচ্ছে ওকে কিছু করেছে। বাথরুম হলো কী করলাম, ওর কোল থেকে আমি কান্না করতে করতে প্রচণ্ড জোরে, যতটা আমার শক্তি ততটা জোরে আমি কোল থেকে কেড়ে নিলাম। তো তখন আমি বলেছিলাম যে ও যদি আমার সঙ্গে বেরিয়ে আসতে পারে, তাতে দুজন মিলে কষ্ট করে স্ট্রাগল করে আমরা একটা সংসার করব, কিন্তু তাতেও আমি রাজি। কিন্তু তারপরেও সেখান থেকে কোনো ভালো রেসপন্স পাইনি, ইভেন এখনও পাইনি। তো তার জন্য এখন কিছু করার নেই, আমাদের হয়তো আগামীতে খুব তাড়াতাড়ি ডিভোর্সও হয়ে যাবে। একজন মা সন্তানের স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে পারে, কিন্তু সেই সন্তানকে ছেড়ে যদি থাকতে হয় তাহলে তার অনেকটা কষ্ট হয়। আর সেরকম কষ্ট পাওয়া একজন মিষ্টি মা, মানে মিষ্টি দেখতে উর্মি আজকে আমার সাথে আছে। উর্মিকে আমি ক্যামেরার সামনে অঝরে কাঁদতে দেখেছি তার বাচ্চার জন্যে, আর তার সেই কান্না কষ্ট ও কোনো হার মানেনি এখনো। আর ওর সেই হার না মানার গল্প আজকে আমি শুনবো। আজকে কোনো সম্পর্কের বিচার করার জন্য আমি ওকে ডাকিনি, ওর কথা শোনার জন্য আমি ডেকেছি। বলো উর্মি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। উর্মি এখনো চোখ ছলছল করছে, মানে ওর ছেলের কথা বললেই ও কান্না কান্না হয়ে যায়। এটাই তো স্বাভাবিক, প্রত্যেকটা মায়ের ইমোশন তো তার বাচ্চাকে নিয়েই থাকে। আসলেই একদম। তোমার প্রেমের বিয়ে ছিল তো? হ্যাঁ, 1 year লাভ ম্যারেজ। শুরুটা কেমন ছিল? শুরুটা তো খুবই সুন্দর ছিল, যেটা হয় আর কি। একটা তখন অল্প বয়স, সবে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তখন একটা ভীষণ মানে অন্যরকম ফিলিংসও কাজ করতো। মানে মনে হয়নি কখনো যে এরকম সিচুয়েশনে আসতে হবে। তখন অনেক স্বপ্ন নিয়ে আমি একটা রিলেশনে গেছি এবং তার সঙ্গে ভীষণ ভালো রিলেশন ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। প্রবলেম তো থাকেই সব রিলেশনেই, তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যেটুকু প্রবলেম চলছে এটা আমরা ভালোবাসাতে সলভ করে নিতে পারবো। তারপর 1 বছর চলে, তারপর বাইরে থেকে ফ্যামিলি থেকে বলে বিয়ে করে নাও। দেন আমাদের 2020-তে বিয়ে হয়ে যায়। আচ্ছা, তো বিয়ের পর সব ঠিকঠাক ছিল? বিয়ের পরেও ঠিকঠাক ছিল, তার মধ্যে দিয়েও প্রবলেমস ছিল এবং প্রবলেমগুলো সলভ হতো, যেরকম প্রত্যেকটা সংসারেই হয়। কম বেশি সমস্যা ছিল হাজব্যান্ডের দিক থেকে বা অন্যান্য দিক থেকে। আর আমি ভীষণ একটু কি বলবো, ধৈর্য কম মানুষ। মানে আমি হয়তো দেখে ইনস্ট্যান্ট একটা প্রতিক্রিয়া আমার মধ্যে থেকে চলে আসতো, তো সেটা তখন বয়সটা রিয়্যাক্ট করা যেটাকে বলে, বয়সটাও তখন কম ছিল, বুঝতাম না হয়তো এটা কেন করছে, এটা কেন করবে। একটা জায়গা থেকে যেতে আরেকটা জায়গায় যেতে গেলে যেটা হয় আর কি, মানে জায়গাটা যেহেতু আলাদা, মানুষগুলো আলাদা, মানেনি তো একটু সমস্যা। ভাবছিলাম চলো ঠিক হয়ে যাবে, 1 বছর পর ঠিক হয়ে যাবে। এরকম করতে 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 ধীরে ধীরে জানতে পারি যে আমি কনসিভ করি 2022। তারপর ভাবছিলাম যে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, যেটুকু প্রবলেম চলছে, কারণ সবাই যেরকম বলে বাচ্চা হলে ঠিক হয়ে যায়। তো ফার্স্টে তো কেউই রাজি ছিল না বাচ্চাটার জন্য, মানে আমার লভ ফ্যামিলির থেকে, শ্বশুরবাড়ির লোকজন। হ্যাঁ, শ্বশুরবাড়ি। তখন তোমার প্রবলেম চলছে অলরেডি? প্রবলেম চলছে না তখন, হচ্ছে মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলিগত কিছু প্রবলেম চলছিল, মানে ওর দাদা বৌদির দিক থেকে একটু প্রবলেম চলছিল, ওরা দুই ভাই। আচ্ছা, তো সেদিক থেকে প্রবলেম চলছিল, তো ওদের বেবি ছিল না। তো সেই মুহূর্তে আমি কনসিভ করি, তো ব্যাপারটা খুব একটা ভালো ছিল না। কিন্তু আমার মা চাইছিল যে যাতে আমি কোনোভাবেই এটা কিছু না, মানে স্টেপ এমন না নিই যে বেবিটার কিছু হোক। তো অ্যাবর্শনের দিকে মা একদমই রাজি ছিল না বলে আমি অ্যাবর্শন করাইনি সেই মুহূর্তে। শ্বশুরবাড়ি থেকে অ্যাবর্শন করাতে বলেছি? না, অ্যাবর্শন করাতে ঠিক বলেনি, বাট বিষয়টা শুনে খুব একটা কেউ খুশি হয়নি। মানে সবাই এক্সপেক্ট করছিল যে স্বাভাবিকভাবে বড় ছেলের হবে বেবি, তারা প্রিপারেশন নিচ্ছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কনসিভ করাটা সেই মুহূর্তে খুব একটা আনন্দের ছিল না বিষয়টা। আচ্ছা, কারণ তারা অলরেডি অনেক বছর সংসার করছিল, মোটামুটি 6 বছর প্লাস তাদের সংসার জীবন ছিল। আর যেহেতু আমি 2 বছরে বিয়ে করেছিলাম, আচ্ছা, তো সবার মধ্যে না আমার প্রতি সেই ভালো এফেক্টটা ছিল না সেই মুহূর্তে।
তো আমিও কোথাও একটা গিয়ে আমি যে একটা মা হওয়ার আনন্দ সেটা আমি তখন পাচ্ছিলাম না, কারণ আমরা যেহেতু কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমাদের বেবি চলে এসেছিলো, তো ভাবছিলাম যে আরেকটু কিছুদিন বাদে হলে হয়তো জিনিসটা ভালো। তো তারপরেও আমার ফ্যামিলি থেকে বললো না, এটা কখনোই করা পসিবল না, বাচ্চা হওয়ার পরে দেখবে ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো যেমনটা হওয়ার হলো। তারপর বেবি হওয়ার পর মোটামুটি ঠিকঠাক চলছিল, তারপরেও সমস্যার সৃষ্টি হচ্ছিল। বোঝালাম প্রচুর পরিমাণে যে এরকম না করতে, কারণ একটা বাচ্চাকে সাফার করতে হয় একটা বাবা মার জন্য, কিন্তু আলটিমেটলি সেটা আজকে কি পরিস্থিতি অনেকেই জানে, যারা মোটামুটি চেনে। তো কি বলবো, তোমার মানে বাচ্চা হওয়ার পরে সব প্রথমের দিকে সব কিছু ঠিকঠাক ছিল, মানে সেপারেশনে কেন গেলে? সেপারেশনে যাওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চা যখন 2 বছর বয়স তখন সেপারেশনে আসা। কারণ 2 বছর ধরে চলছিল কন্টিনিউ, কোনো বিষয়টাই পুরোপুরি ঠিক ছিল না, কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছিলই। যেটা আমি এত ডিপলি বলতে চাইছি না, বাট ফ্যামিলি থেকে এমন কিছু প্রবলেম তৈরি হচ্ছিল যেগুলো মেনে নেওয়া সম্ভব না। তো বারবার বোঝানোর পরেও যখন মানুষ একটা ভুল বারবার করে, তখন তার মানে কি, সে জেনে শুনে করছে জিনিসটা, সে চাইছে না আমার সঙ্গে থাকতে। তো বোঝালাম শেষ পর্যন্ত, তারপরেও বুঝলো না। তারপরে আমি না অতটা প্ল্যানিং করে আসিনি, বললাম না তখন বয়সটাও অল্প, বাচ্চা হয়েছে, মেন্টালি সিচুয়েশনটাও তখন কীরকম থাকতে পারে একটা মায়ের। চারিদিক থেকে ডিপ্রেসড হয়ে থাকতাম, সারাদিন বাচ্চা নিয়ে রয়েছি, তার মধ্যে মাথায় ঘুরছে যে কি হবে কি হবে। তো তারপরে বোঝানোর পরে যখন বুঝলো না, ভাবলাম যে রাগ করে একদিন বেরিয়ে এলাম, এবং ভাবছিলাম যে হয়তো ভুল বুঝতে পেরে আমাকে আবার মানিয়ে নিয়ে যাবে। কিন্তু যখন বেরিয়ে আসলাম 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হলো, মানে মোটামুটি আমার যে মা আসবাবপত্র পাঠিয়েছিল ওখানে পাঠিয়ে দেওয়া হলো, এবং তারপর থেকে চলছে। মানে তুমি আর ফিরে যাওয়ার কথা বলনি? ফিরে যাওয়ার সিচুয়েশন আর রাখেনি কোনোভাবে, মানে আমি তো বুঝতে পারিনি এরকম হবে। আমি বুঝলাম আসবো, হয়তো 2 মাস পর জিনিসটা ঠিক হলেও হতে পারে, ভুল বুঝলেও বুঝতে পারে, বা এবার শুধরে যাবে, মানুষ তো এটাই করে। তো সেটা আর শুধরায়নি, সে সুযোগটা দেওয়া হয়নি। তারপরে অনেকভাবে অনেক চেষ্টা করা হয়েছে অনেকবার, কিন্তু সেদিক থেকে আর রেসপন্স কোনো রকম আসেনি। মানে এখন কি সেপারেশনেই আছো? হ্যাঁ, এখন সেপারেশনেই আছি। আচ্ছা, তারপর বাচ্চাকে নিয়ে ওই যে কাড়াকাড়ির যে ভিডিওটা, একটা ভিডিও আমি দেখেছিলাম, এইরকম সিচুয়েশন কেন ক্রিয়েট হলো? এটাতে তো বাচ্চার মেন্টাল হেলথের উপর বাচ্চার প্রেসার প্রচুর পড়েছে। মেন্টাল হেলথ বলতে, প্রথম যখন আমি বাচ্চাকে নিয়ে এখানে চলে আসি 4 মাস ওদের কোনো খোঁজ ছিল না। আমি বাচ্চার বয়স তখন কত? তখন 2 বছর। আচ্ছা। তখন আমি অনেক সময় কি করতাম, স্ট্যাটাসে দিতাম, মানে হয় না বাচ্চা যে বাবাকে মিস করছে, ওর তো অ্যাক্টিভিটি থেকে বোঝা যেত, কারণ যে মানুষটার সঙ্গে 24 ঘন্টা সে রয়েছে, একটা বাচ্চার মধ্যে তো এফেক্ট পড়ে। তো আমি তখন স্ট্যাটাস দিতাম যে বাচ্চার জ্বর। সে এমন তখন ছিল যে সে একবারও ভাবেনি যে আমার ইগোর আগেও আমার বাচ্চা, আমার যে পরিস্থিতিই থাক আমার বাচ্চাকে আমার দেখতে যাওয়া উচিত, কিন্তু সেটা তারা আসেনি। সেটা কোর্ট মারফত এবং পুলিশ মারফত তারা চেষ্টা করেছিল দেখা করার। আর সে কীভাবে দেখা করতে, পুলিশের কাছে যখন ফার্স্টে যায়, আমরা কিন্তু থানা পুলিশ কিছু করিনি, আমি যখন চলে আসি তো ফার্স্টেই পুলিশের কাছে যাই, তখন পুলিশ বলে যে হ্যাঁ তাহলে বাবা তো, তুমি এক কাজ করো, সপ্তাহে দেখা করতে দাও 2 দিন করে। পুলিশ ডেট ওয়াইজ ঠিক করে দেয়। তো সেই 2 দিন কী করতো, ও একা আসতো না, ওর ফ্যামিলি সবাইকে নিয়ে, আমাদের বাড়িতেও আসতো না, আমাদের পাড়াতে একজন ছিলেন পুলিশ, যেখানে ঠিক করে দেয় আর কি, সেখানে যেত, এবং তার ফ্যামিলি নিয়ে এসে বাচ্চার সঙ্গে 1 ঘন্টা সময় কাটিয়ে চলে যেত। এবার যেহেতু পাড়াতেই আসছিল, বিষয়টা খুবই নিন্দাজনক হচ্ছিল, যেহেতু আমার পাড়া, বুঝতে পারছো, মেয়েকে তো এমনিই শুনতে হয়, দোষ থাক না থাক, তখন পাড়ায় একটা সমালোচনার পরিবেশ তৈরি হচ্ছিল। তখন আমি বললাম এভাবে তো সম্ভব না পাড়ার মধ্যে, আপনি নয় আমার বাড়িতে আসুন, আর নইলে অন্য কোনো ব্যবস্থা করুন। তারপর ওরা কোর্টে যায়, এবং কোর্ট থেকে এরকম ডেট দেয় যে সপ্তাহে 2 দিন বাবা দেখা করতে যেতে পারে, কিন্তু ওরা আমাদের বাড়িতে কোনোভাবেই আসতে রাজি নয়। তখন বাচ্চা ছোট, কি করবে, তখন বাধ্যতামূলক 2 ঘন্টা করে রাইড দেওয়া হয়েছিল, যে 2 ঘন্টা ওদের বাড়ি থেকে বাচ্চা সময় কাটাবে। এবার প্রথম কি হতো, আমার বাচ্চা আসার পরে অসুস্থ হয়ে যেত, জ্বর চলে আসতো, আমি জানতাম না কেন জ্বর চলে আসতো। আমার হাজব্যান্ডের বাড়িতে কাজের লোক ছিল, মানে কাজের লোক বলতে দোকানে যারা কাজবাজ করে তাদের নিয়ে আসতো, ও নিজে আসতো না, ও পাশে দাঁড়িয়ে থাকতো গাড়ি নিয়ে, আর তারা এসে বাচ্চাকে নিয়ে নিত। তো এরকমভাবেই চলছিল, চলতে চলতে দেখলাম বাচ্চা এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চা মানে কি বলবো, ওর মেন্টালি এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে ও সুস্থ ছিল না, অসুস্থ হয়ে পড়ছিল, আমাকে ভুল বুঝছিল, মানে
কেমন যে হচ্ছিল মানে সে দৃশ্য দেখার না। মানে ও ওই বাচ্চার ব্রেনটা কনফিউশনই ভুগছিল। কনফিউশন, মানে ও বুঝতে পারছিল না ওরও কি করা উচিত, মানে ও যে কি করছিল। আমি নিজে মা হয়ে আমি মানে প্রত্যেক দিন আমার চোখের জলে আমার যাচ্ছিল যে আমি কি করব, মানে আমি কোনো অপশন পাচ্ছি না কিছু করার। তারপরে কোর্ট থেকেও আমাদের মিডিয়েশনে পাঠানো হয় যে বিষয়টা যেন ঠিকঠাক করে নেওয়ার মতন করা যায়। তো সেখানে গিয়েও আমি বলি যে আমি এখনও রাজি, এত কিছুর পরেও আমি রাজি শুধুমাত্র বাচ্চাটার জন্য, যাতে ওর মেন্টালি হেলথটা ভালো থাকে। কিন্তু তারপরেও সেখান থেকে কোনো ভালো রেসপন্স পাইনি, ইভেন এখনও পাইনি। তো তার জন্য এখন কিছু করার নেই, আমাদের হয়তো আগামীতে খুব তাড়াতাড়ি ডিভোর্সও হয়ে যাবে। তো সেপারেশনে আছি এখন। বাচ্চাকে আমি দেখলাম যে যখন ওর ভালো থাকছে না, ওর ভালো থাকাটা মা হিসেবে আমি বেশি চাই। তো ওখানে এখন 3 দিন করে থাকছে, আমার কাছে 4 দিন করে থাকছে। মানে রাত্রিবেলাও ওখানে হ্যাঁ, থাকে? রাত্রিবেলাও এখন ওখানে থাকছে। এখন বড় হয়ে গেছে, এখন থাকতে পারে। তখন থাকতে আচ্ছা। পারছিল না বলে রাতের রাইডটা দেয়নি, তখন 2 ঘন্টা ছিল। বাট এখন রিসেন্ট কয়েক মাস হলো এখন রাত করেও থাকছে। প্রথম যেদিন রাত্রি বাচ্চাকে ছাড়তে হলো সেই ফিলিংসটা কেমন ছিল? মানে এখন বললে অনেকে বুঝবে না, যারা মা হয়েছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি এই জন্যই জিজ্ঞেস সেদিন করলাম। সারাটা রাত ঘুমায়নি, কারণ দেখো আমার বাচ্চা হতে পারে এখন 5 বছর চলছে, এখনো না ওর একটা নেশা থাকে না বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করে মা ঘুমাবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো রাত হলেই না বুকটা ফেটে যেত যে ও এইভাবে ছাড়া তো ঘুমাতে পারে না, ও কি করে ঘুমাবে? হ্যাঁ, মায়ের বুকে মুখ গুজে ঘুমায় বাচ্চারা। তো কি করে ঘুমোবে? সেই ছেলে যখন থাকতে পারলেও আমি আমার মাকে বলছি, মা আমার ছেলে বড় হয়ে গেছে, মানে ও যে থাকতে পারছে এটা আমি কোনোদিনও বিশ্বাসই করতে পারছিলাম না যে থাকতে পারবে। তারপরেও থাকতে পেরেছে, তখন বুঝলাম যে না, বড় হয়ে গেছে ছেলে। তো এখন নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি, কারণ পরিস্থিতির আগে আমরা কেউ কিছু করতে পারি না, সবটাই নিয়তি। তো এইভাবেই চলছে। বাচ্চার কোনো মানে কোনো বিহেভিয়ার দেখে তোমার ভয় পায় যে বাচ্চা আমাকে ভুল বুঝবে না, তো এরকম কিছু মনে হয় কখনো? বিহেভিয়ার বলতে ওই বাচ্চা একটা কথাই ধরো, বাচ্চারা তো এখন অনেকে ফোন দেখে, অনেকে আমাকে না বলে মেসেজ করে যে তোমার বাচ্চা তো ফোন দেখে কেন। আমার একটা সমস্যা হয়েছে, কেউ এগুলো বুঝতে চায় না। আমি যদি কিছু দিতে বারণ করি যেটা ও চাইছে, তখন বলে এই জন্য আমি তোমার কাছে থাকি না, এই জন্য আমি পাপার কাছে চলে যাব। মানে একটা একটা ব্ল্যাক বলে এগুলো দিয়ে এই কথাগুলো, হ্যাঁ এই কথাগুলো বলাতে না আমি শুনে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার ছেলে এত বড় হয়ে গেল কবে। মানে যদি ওর প্রয়োজনের মতন সেটা না হয়, আমি তোমার কাছে থাকবো না, এই জন্য আমি তোমার কাছে থাকি না। মানে কি চাইছে যে মা যেটা পছন্দ না সেটা যেন মা আমার জন্য করে দেয় কথাগুলোর পরে। আমি এখন সত্যি বলতে আমার ছেলেকে কিচ্ছু বলতে পারি না। যে ছেলেকে আমি বকতাম, মানে একসময় দুষ্টুমি করলে বকতাম যে এটা করো না পাপা, এটা ঠিক না, প্রয়োজনে একটা মারতাম, তাকে আমি এখন কিচ্ছু বলতে পারি না। ওই একটা ভয়ে যদি আমায় ভুল বোঝে, যদি আমাকে ছেড়ে চলে যায়, তো এই বিষয়টা খুবই খারাপ। তো ওদিক থেকে আমি অনেকবার রিকোয়েস্টও করেছি যে এটা করে বাচ্চা তো মানুষ হবে না, তো অ্যাটলিস্ট ওখান থেকেও যেন একটু প্রেশার করে, গাইড করে যে না এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। বলে তো করি, কিন্তু আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করি তো আমাকে তোমার পাপা কিছু বলে না, কিছু বলে না। স্বাভাবিকভাবে ওখানে স্বাধীনতা পাচ্ছে, আর এখানে যদি আমি একটু আটকাই সেক্ষেত্রে আমার ছেলে তখন আমাকে ভুল বুঝছে। আসলে দুই পক্ষে এরকম হচ্ছে যে তুমি 4 দিন ও 3 দিন, তো দুজনেরই মনে হচ্ছে আমি কম পাচ্ছি বাচ্চাকে। সেহেতু তো তুমি যেমন কিছু বলতে পারছো না যে না ছেড়ে চলে যায়, সেও বলছে না। এখানে কিন্তু বাচ্চাটার কি আসলেই কোনো লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, কি মনে হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে, অবশ্যই ক্ষতি হচ্ছে। একটা বাচ্চা যেটা বেসিক শিক্ষা থাকে, কাউকে ভয় পাওয়ার ব্যাপার থাকে, সেটা ওর মধ্যে তো নেই। ও ভাবছে যে পাপাকে আমি এরকম বলবো, হয়তো ভয় দেখো পাপা ভাববে যে আমাকে ছেড়ে তো বাবা চলে যাবে মায়ের কাছে, সুতরাং কিছু বলবে না। সেমভাবেই ও আমাকেও, একটা বাচ্চা কিন্তু ছোটোবেলা থেকে সব কিছু অ্যাবজর্ব করতে পারে, প্রচুরভাবে অ্যাবজর্ব করতে পারে। ইভেন আমার বাচ্চা এতটাই এখন ম্যাচিওর হয়ে গেছে মেন্টালি, অনেকে বললে হয়তো বিশ্বাস করবে না, ও কোনোভাবেই মেনে নিতে পারবে না যে আমি কারোর সাথে আছি বা ওর পাপা কারোর সাথে আছে। এটা আমি কখনো হয়তো ইয়ার্কির মাধ্যমে যদি বলেও থাকি, বলি, অনেক সময় আমি জিজ্ঞেস করি যে ও কী চাইছে। যদি বলি তোমার পাপা যদি একটা বিয়ে করে, না, ও কোনোভাবেই মেনে নিতে পারবে না। লাইফের সিচুয়েশানটা এখন এমন হয়েছে যে ও বাবাকেও চায়, মাকেও চায়, কিন্তু কারোর অন্য সাইড সে দেখতে পারবে না। এখানে তোমাদের ধরো প্রেমের একটা সম্পর্ক ছিল, দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে প্রেম সেখানে টেকে না সাধারণত। 1 বছর প্রেম, তারপর 3 বছরের তো ভালো রকম সংসার। তো সেই জায়গায় দুজনের মানে আলোচনা করার মতো সিচুয়েশন আসে বলতে আমাদের দুজনের প্রচুর মিলও ছিল, আমাদের মধ্যে অশান্ত যেরকম ছিল তার মধ্যে মিলও ছিল। অনেকেই এই কথাটা বলতো যে এরা হচ্ছে কিছুটা কি বলবো, মানে হয় না ওই সাপ বেজির মতন,
মারামারিও করবে, আবার একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। আমি বিয়ের পরে আমার বাপের বাড়িতে এসে আমি রাত কাটাতামই না, খুব কম থেকেছি। মানে হয়তো ও নিজে বলছে যে তুমি থাকো, আমার কাজ আছে, মানে ও নিজে প্রেশার করছে তুমি থাকো, তারপরে আমি থেকেছি, থাকতামই না। কিন্তু ফ্যামিলির শিক্ষাটা অনেক ম্যাটার করে। একটা ফ্যামিলি কিভাবে এগোবে, তার সন্তানকে কিভাবে শিক্ষা দেবে, সেটা খুব ম্যাটার করে। তো ওকে বোঝানোর মতন, সঠিক বোঝানোর মতন ওর ফ্যামিলিতে একটা মানুষ নেই। ওর ফ্যামিলিতে সবাই এটাই বলে যে তুমি ছেলে মানুষ, তুমি এটা করতেই পারো। কখনো এটা বলে না যে তুমি ছেলে মানুষ হলেও তোমার একটা সীমা থাকা উচিত, বউয়ের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত, কীভাবে কথা বলা উচিত, এগুলো জানতে হবে আগে। কিন্তু ওর ফ্যামিলি থেকে সেরকম কোনো কিছু নেই। এবার যখন দেখছে, যে কোনো মানুষ কিন্তু আমরা খারাপ সাইডটা আগে নিই। যখন দেখছি যে আমি যাই করছি আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করছে, আমি কেন করব না, তখন বউয়ের কথায় কোনো গুরুত্ব নেই। তো এইটা হয়েছে আরও মেন বিষয়, মানে আমাদের মধ্যে থার্ড পার্সনরা এত ইনভলভ হয়ে গেছে যে বিষয়টা অনেকটা ডিস্টেন্স চলে এসছে আমাদের মধ্যে। তুমি আলাদা করে তাকে বোঝানোর চেষ্টা করোনি? হ্যাঁ, আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি। সে আমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে রাজি না শুরু থেকেই। মানে যেদিন আমি চলে এসেছিলাম আমি সেই দিন তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চেয়েছি, সে রাজিই না। আর তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার মার ইনভলভমেন্ট। যেদিন আমাদের ঝামেলা হলো, অ্যাকচুয়ালি ঝামেলাও ঠিক হয়নি, বিষয়টা একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলছিল। তো সে চাইলেই পারতো আমার সঙ্গে আলাদা এসে কথা বলতে, বোঝাতে, সে কোনোটাই করেনি। ইভেন সে যাই হতো তার মাকে কি আগে বলতো, আমার মাকে ফোন করে করে বলতো, রাত 2টো না 3টে না আমার বাড়ির লোক ঘুমাতে পারতো না, ফোন করে আসো এই সমস্যা হচ্ছে। তো বিষয়টা কী হতো, যখন তুমি জানিয়েই দিয়েছো আমার ফ্যামিলিতে, তখন তো আমাকে কিছু না কিছু বলতে হতোই। এবং তারপরে গিয়ে অবশ্যই যেটা হয়, মেয়েদের ফ্যামিলি ভালো না, মেয়ের মায়ের দোষ, যেটা ন্যাচারালি হয়ে থাকে। কিন্তু আমার মা কোনো দিনও নিজে থেকে না ওখানে গিয়ে একটা রাত কাটিয়েছে, না কখনো কিছু না। ইভেন এখনও আমার মা দেখলে ওকে বাবা ছাড়া ডাকে না। কিন্তু সেই ছেলেটার আমার মায়ের প্রতি যা ব্যবহার, মানে সেটা আমার মনে হয় না যদি মানুষের মনুষ্যত্ব থাকে তাহলে সে করতে পারে। তো সব জায়গা থেকে তারপরেও ভেবেছিলাম বাচ্চাটার জন্য সব কিছু ভুলে গিয়ে একটা সাইডে গিয়ে যদি কিছু করা যায়। ইভেন যখন আমি চলে এসেছিলাম, তারপর ওর বন্ধুদের দিয়ে একবার ওর মা মনে হয় খবর পাঠিয়েছিল। তো তখন আমি বলেছিলাম যে ও যদি আমার সঙ্গে বেরিয়ে আসতে পারে, তাতে দুজন মিলে কষ্ট করে স্ট্রাগল করে আমরা একটা সংসার করব, কিন্তু তাতেও আমি রাজি। কিন্তু ওরকম পরিবেশে থাকা আমার পক্ষে সম্ভব না, যেখানে সবাই মিলে এরকম একটা মিথ্যার মধ্যে আমি ছিলাম। তো সেটা থাকা সম্ভব না। কিন্তু সে তাও কোনোভাবেই রাজি হয়নি। স্বাভাবিকভাবে সাম্রাজ্য ছেড়ে কেউ বেরোতে যায় না, এটা একটা স্বাভাবিক কথা। তো এটাই হয়েছে বিষয়। এখানে মাঝখানে যে বাচ্চাটার মানে এই সিচুয়েশনের মধ্যে ফেস করা, তো এটা নিয়ে বাড়ির বড়দের কি মতামত, মানে দুটো বাড়ি? ফার্স্টে তো আমার মা বলেছিল যে তোর এখন তো ছোট, কোনোভাবেই তো একটা মাও ছাড়তে পারে না, একটা বাচ্চাও মা ছাড়া ভালো থাকে না, তো একটা সাইডে থাক। তো আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে ও এখন আমার কাছেই থাক, প্রয়োজন হলো আপনার কাছে গিয়ে ঘুরে আসলো, বা কোনো ওকেশন ওয়াইজ গেল, বা বড় হলো যখন, যখন ও বুঝতে শিখবে তখন যাতায়াত করলো। কিন্তু কোনোভাবেই রাজি না। ওই চাইছে জিনিসটা এরকমভাবে থাক, ওখানে থাক, এখানে থাক। তো এটা করে বাচ্চাটার উপর এফেক্ট পড়ছে। এবার বড়রা ওদের ফ্যামিলি থেকে কি বলছে আমি জানি না, বাট আমার ফ্যামিলি থেকে কখনোই এটা বলে না যে বাবার কাছে যাবেই না বা এইটা বা ওইটা। কারণ বাবা ছাড়া থাকা যে কি কষ্ট সেটা তো আমিও বুঝি কোনো অংশে গিয়ে। উর্মির ভিডিওস দেখে অনেকবার অনেকের মনে হয়েছে যে উর্মি এখনও তার হাজব্যান্ডকে ভালোবাসে। এই মুহূর্তে মেবি একটু মুভ অন করে ফেলেছো তোমাকে দেখে, যেটা আমার মনে হচ্ছে। কিন্তু কিছুদিন আগে, মানে 6 মাস আগেও বোধহয় তুমি প্রচণ্ড কান্নাকাটি করতে, তো সেই সময় অনেকেই ভাবতো এরকম। এটা কি সত্যি? এরকম বলতে একটা বিয়ে মানুষ কখন করে, অনেক স্বপ্ন দেখে করে, তাই না? তো ওর সাথে আমার সত্যি বলতে আমি যে সময়টা বোঝার অ্যাকচুয়ালি বয়স, সেই সময়টাই মানে মানুষের ধৈর্যের সময় যেটাকে বলে 21 থেকে 30, তো সেই 21 বছর বয়সে গিয়ে আমার বিয়ে হয়। তো তখন তো সবে স্বপ্ন দেখা শুরু করেছি, তার সঙ্গে সমস্ত কিছু, একটা হাজব্যান্ডের সঙ্গে যেরকম বন্ডিং, তো প্রচণ্ড মানে আমি আমার লাইফে আমার মায়ের পরে যদি আমি কাউকে ভালোবাসতাম তো আমার হাজব্যান্ডকে বাসতাম। কিন্তু বলে না মানুষের ব্যবহারে সেই জিনিসগুলো কমে বাড়ে, তো এটা হয়ে গেছে। তারপর প্রচুর চেষ্টা করার পরেও যখন হলো না, দিন দিন ব্যবহার, আচার আচরণ, আমার সঙ্গে কথাবার্তার ধরন, এগুলো দেখার পর থেকে কতদিন আর এইভাবে থাকবো। তারপর দেখলাম না, আমাকে শক্ত হতেই হবে, এরকম নরম থাকলে তো হবে না। তো ধীরে ধীরে শক্ত হলাম, দেখলাম যে সে মুভ অন অলরেডি করে নিয়েছে, মানে সে মুভ অন করার জন্যই হয়তো আজকে আমি এখানে চলে এসেছি।
তো তার জন্য আমি দেখে শক্ত হলাম, ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট, মানে আমার মা না থাকলে আজকে হয়তো মানে আমাকে দেখতে পেতে কিনা আমি জানি না, কারণ সেই সিচুয়েশনে ছিলাম না কোনো দিক থেকে। আমার তো ওখান থেকে আসার পরে ডক্টরও দেখাতে হয়েছিল, মানে এত পরিমাণে প্রেশার লো, টেনশানে মাথা কাজ করছিল না। তো সেই জায়গাটা থেকে আজকে অনেকটা শক্ত, ছেলেটার জন্য অনেকটা আরও স্ট্রং হতে পেরেছি। কারণ ও না কান্না করা দেখতে পারে না, ওর সামনে যদি আমি কখনো কাঁদি ও নিজেও কান্না করে, ও আমার এসে চোখে জল মুছিয়ে দেয়, কান্না করে, মা কেঁদো না। তো আমার মা বলে যে বাচ্চাদের সামনে কাঁদতে নেই, ওদের মধ্যে একটা এফেক্ট পড়ে। একদম। তো এই করতে 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 এখন তো প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেল আমরা সেপারেশনে রয়েছি। তো এখন অনেকটা স্ট্রং, ঠিক আছি, যে যার মতন ভালো আছি। তো জোর করে যখন কিছু হয়ই না তখন ইচ্ছা আছে যে সে তার মতন ভালো থাক, আমার সমস্যা নেই, আমি আমার মতন আছি ছেলেকে নিয়ে। শুধু ছেলেটা যেন আমার কাছে থাকতে পারে এটুকুই প্রে করি ভগবানের কাছে, ব্যাস, আর কিছু চাওয়ার নেই। উর্মির লাইফে ভালো স্মৃতি কি আছে, মানে হাজবেন্ডের সাথে প্রেমের টাইম বলো আর বিয়ের টাইম, যেটা তুমি তোমার ছেলের সাথে শেয়ার করতে পারবে ইন ফিউচার? ভালো মেমরি কম আছে, তবে নেই বলবো না, অনেক আছে। আমাদের পছন্দ একরকম, হ্যাঁ, আমাদের পছন্দ, আমাদের আমাদের স্পেশাল ডেতে স্পেশাল ফিল করানো, এই সময়গুলো আমার কাছে এখনও ক্যাপচার করা আছে। এই মোমেন্টগুলো অনেকগুলো ডিলিট হয়ে গেছে, কারণ আমার ফোনটা ওই ভেঙে ফেলেছিল। তো সেই ফোনে আমার সমস্ত স্মৃতি ছিল। তো আমার রিসেন্ট ফোনে কম আছে, তবুও আছে, আমি ক্যাপচার করে রেখেছি। মানে আমরা কীভাবে সরস্বতী পুজো থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা ওকেশন, বার্থডে কীভাবে সেলিব্রেট করতাম। মানে আমার একটা ড্রিম ছিল যে আমার হাজব্যান্ডের বার্থডে আমি খুব ভালোভাবে সেলিব্রেট করব, যেটা করে এসেছি যতদিন আমি ওখানে ছিলাম প্রত্যেক বছরই। এই ভিডিওগুলো প্রচুর ভাইরালও হয়েছিল, তুমি হয়তো দেখোনি, তোমাকে আমি দেখাবো। তো ভীষণ ভালোভাবে সেলিব্রেট করতাম। তো এইগুলো আছে, ছেলে বড় হয়ে দেখবেই, কারণ অলরেডি আমার পেজেও এখন অবধি আছে, আমি কিছু ডিলিট করিনি। ভালোবাসলে ভোলা যায় না কথায় বলে, কিন্তু তোমার কি মনে হয় তুমি ভুলে গেছো নাকি অভ্যাস হয়ে গেছে, না মানে না দেখে থাকা, না কথা বলে থাকা? অভ্যেস হয়ে গেছে না দেখে থাকা, কথা বলা। কারণ যখন আমি শুরুর দিকে বাড়িতে এসেছিলাম তখন মানে তখন ওর বুলেট ছিল, বাইক, ঠিক আছে। তো বুলেটের একটা আওয়াজ হতো, যখনই আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ যেত না, মনে হতো কি ও এসছে, দৌড়ে ছুটে চলে যেতাম আমি আর আমার ছেলে যে হয়তো এসছে। বাট সেটা যদিও কোনোদিনও আসেনি। তো ভালো জিনিসও ছিল, খারাপ জিনিসও ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছিল। তারপরেও মানে স্মৃতি তো থাকেই, স্মৃতি কখনো ভোলার না, পাস্ট হয়ে গেলেও সুন্দর মেমোরি প্রচুর আছে। সে ভুলে গেছে কারণ তার কাছে নেই, আমার কাছে আছে, আমার ফোনে আছে। সো ঝামেলার পরে সামনাসামনি কতবার দেখা হয়েছে? সামনাসামনি খুবই কম, মানে যতবার দেখা হয়েছে থানায়, থানায়, কোর্টে, এরকম, এছাড়া কোথাও দেখা হয়নি। সে একটা ভিডিও পোস্ট করেছিল যে মারধর করেছো তুমি তোমার মা তাকে, এটা কি সত্যি? মারধর মানে ছেলেকে মেরে কেড়ে নিচ্ছে আমাকে, এরকম কিছু একটা? হ্যাঁ, ও ভিডিও পোস্ট করেছিল না, এটা একদমই সত্যি না। ঘটনাটা কি হয়েছিল, আমার ছেলেকে 13 দিন আটকে রেখেছিল ওরা। 13টা দিন কিভাবে আমি কাটিয়েছিলাম, মানে আমার মানে। কিন্তু 13 দিন আটকে রাখলো, তুমি 13 দিন পুলিশের কাছে যাওনি? পুলিশের কাছে যাইনি বলতে আমি প্রথম থেকেই পুলিশের কাছে যাইনি। আচ্ছা। প্রথম থেকেই, মানে আমি চাই না থানা পুলিশ করতে, কারণ আমাদের এগুলো অভ্যেস নেই। আমরা কোনো দিনও আমাদের জীবনে, মানে এই ফার্স্ট টাইম আমার ক্ষেত্রেই আমাদের যেতে হয়েছে, এর আগে কোনো কারণে যেতে হয়নি। স্বাভাবিকভাবেই ভয়ও লাগতো, আবার ভাবতাম যে কি হবে, হ্যারাসমেন্ট হবে, আমি হব না ও হবে, এই জন্য আমি কখনোই যাইনি। তো সেদিন গিয়ে ওদের বাড়িতে যখন ছিল, 2 দিন ছিল ওদের বাড়িতে, প্রচণ্ড কান্নাকাটি করছিল, ছেলে থাকবো, বাবার কাছে থাকবো। আমি বললাম তাহলে থাকো, যেদিন বললাম প্রথম রাত থাকা। তারপর আমার কাছে দিতে এসে বলছে মা আমি যাব না, কান্না করছে। ওর কান্না দেখে আমি বললাম কি তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে ওকে রাতটা রেখে সকালে দিয়ে যাবেন। ব্যাস, এবার হলো আসল নাটক। সেই সকাল থেকে শুরু হলো, ছেলে যেতে চাইছে না। আমি দেখতে থাকলাম কখন দিয়ে যায়। একদিন করতে করতে 13টা দিন যখন ধৈর্য ভেঙে যায়, তখন আমি থানায় যাই। এবং থানায় গিয়ে তখন আমি বলি যে স্যার এরকম ব্যাপার। তো থানা থেকে ফোন করে স্বাভাবিকভাবেই যে এক্ষুনি মায়ের কাছে বাচ্চাকে দিয়ে যেতে হবে। বাচ্চাকে নিয়ে এসে আমি জানি না আমার ছেলে মাঝে মাঝে ওরা কি করে, আমি সত্যিই জানি না। আমার ছেলে ওর বাবার পিছনে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ভয় পেয়ে আছে, মনে হচ্ছে আমাকে দেখতে পায়নি, ও অন্য কিছু একটা দেখতে পেয়ে গেছে, ভূত। তো আমি টাচ করতে যাচ্ছি, হাত সরিয়ে দিচ্ছে ছেলে। তারপর মা টাচ করছে, আমার মা হচ্ছে ওর সব থেকে কাছের,
আমার মাকেও দিদা বলে না, জান বলে ডাকে। কারণ আমার মানে আর কেউ না থাকলেও চলবে, শুধু আমার মা থাকলেও ওর চলবে, এতটা ভালোবাসে। আমার মাকে দেখেও হাত সরিয়ে দিচ্ছে, একটা কথা না, মানে একটা আওয়াজ বের করে, মুখ থেকে একটা আওয়াজ না। তখন আমি কান্না করছি, আমি বলছি স্যার আমার ছেলে তো এরকম না, আমার ছেলের ভিডিও দেখবে কত কথা বলে, আমি যদি এখনও ওর ভিডিও দেখাই তোমাকে অবাক হয়ে যাবে যে এত কথা বলে ছেলের মুখ দিয়ে একটা আওয়াজও নেই। তো আমরা তো রীতিমতো শক। ওখানকার আশেপাশে যে মহিলারা রয়েছে তখন বলছে যে ওকে একটু কিছু করো, ওকে গঙ্গার জল দাও, মনে হচ্ছে ওকে কিছু করেছে, ওর মধ্যে ও নেই। তারপর এই দেখার পরে তো আমি রীতিমতন কান্নাকাটি করছি। এবার ওদের বক্তব্য, আমি আমার ছেলেকে দেবো না। এবার পুলিশ বলতে চাইছে যে একটা বাচ্চা তো, ওকে আমরা প্রেশারাইজ করতে পারি না আপনার, কিন্তু ওকে বারবার বলছে যে আপনি বুঝিয়ে ওর মায়ের কাছে দিন। আমি যে আমার বাচ্চাটাকে বোঝাবো সেই সুযোগটা আমার দিচ্ছে না। আমি যখনই ধরতে যাচ্ছি ওর বাবা ওকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। তারপর ওর ঠাকুমাকে ফোন করা হলো, সে চলে আসলো, এসে মা আর ছেলে মিলে কি করছে, আমার কাছ থেকে বাচ্চাটাকে বারবার নিয়ে নিই, মানে আমি যে ধরে ওকে একটু বোঝাবো, আদর করব, ভালোবাসবো, বা সাইডে নিয়ে গিয়ে ওর মাইন্ডটাকে একটু চেঞ্জ করব, সেই সিচুয়েশনটাই আমাকে দিচ্ছে না। বাধ্যতামূলক কী করলাম, ওর কোল থেকে আমি কান্না করতে করতে প্রচণ্ড জোরে, যতটা আমার শক্তি ততটা জোরে আমি কোল থেকে কেড়ে নিলাম। এদিকে ওর মা কন্টিনিউ মানে আটকাচ্ছে, ওর মা মাঝখানে বাধা হয়ে আটকাচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড যে ছিল, সে আমাকে মারতে যাবে এরকম, ওদের দোকানের যে কাজকর্ম করে যারা স্টাফরা, তারাও অবধি আমাকে মারতে যাবে। আমার মা তো সেখানে অসহায়, আমার সঙ্গে কোনো ছেলে মানুষকেও যায়নি, আমার মা সবাইকে গার্ড করছে, আমার মা মারও খাচ্ছে গার্ডও করছে। আমি কোনো রকমের ছেলেকে টেনে নিয়ে আমি টোটোতে বসলাম, পাশে টোটো ছিল, টোটোতে বসে আমি কান্না করছি আর বলছি যে প্লিজ আমাকে একটু যেতে দিন, আমাকে একটু, আপনারা আশেপাশের লোকজনকে বলছি আপনারা একটু সুবিধা করে দিন, আমাকে একটু ছেলেটাকে নিয়ে যেতে দিন। এই করতে করতে টোটোতে বসলাম। টোটোতে বসে টোটোটা যখনই থানা থেকে বেরোলো, থানা থেকে বেরিয়ে সামনের গলিতে ঢুকলো, আমার হাজব্যান্ড পেছন থেকে দৌড়ে গিয়ে টোটোতে বসলো, এবং টোটোতে বসে যখনই গলিটাতে ঢুকে গেছে, টোটোওয়ালাকে বলছে এখানে নামো না তো খবর হয়ে যাবে কিন্তু আজকে। আর যেহেতু টোটোওয়ালাকে বলছে আমার হাজব্যান্ড। আচ্ছা। আর যেহেতু আমার মানে শাশুড়ি মার খুবই নাম পরিচিত ওখানে, মানে এক নামে সবাই ভয় পায় বা চেনে বা জানে। কেন, উনি কি করেন? উনি আমাদের জুয়েলারি বক্স ব্যাগে যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো, র মেটেরিয়ালগুলো ওরা সেল করে। তো অনেক পুরনো ব্যবসা, আর খুব মানে চেনা পরিচিত। অশোকনগরে, আমাদের অশোকনগরে ওর মায়ের নাম বললে সবাই মোটামুটি চেনে। তো টোটোওয়ালাকে ওরকমভাবে বলে, তো টোটোওয়ালা স্বাভাবিক ভয় পাচ্ছে। টোটোওয়ালা আমাকে বলছে দিদি ভাই প্লিজ কিছু মনে করো না, আমি নিয়ে যেতে পারবো না। আমি তখন একটা মেয়ে কী করবো, আমার মা নেই, আমার মা থানার সামনে, আমি তো টোটোতে এগিয়ে এসেছি অনেকটা। হাজব্যান্ডের সঙ্গে আমি কখনো পারি, ওর যা স্ট্রেংথ সেটা তো আমার কখনোই না। আমার কোল থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে আমার মা পাশে দেখলাম, স্কুটি নিয়ে গেছিলাম আমি আর আমার মা। তখন স্কুটি নিয়ে আসলো, বললো তুই স্কুটিতে বস। আমার স্কুটিতে বলবো সেই শক্তিটা আমার নেই। আমি হেঁটে জাস্ট কয়েক পা এগোলাম, তারপর ও ছেলেকে কোলে নিয়ে ও চিল্লাচ্ছে, আর আমার বাচ্চা তো পুরো ভয় পেয়ে প্যানিক হয়ে গেছে পুরো। আমি কান্না করছি, চিল্লাচ্ছি, ও কান্না করছে, চিল্লাচ্ছে, মানে ও কান্না করছে না, মানে আমি কান্না করছি, ও চিল্লাচ্ছে। তো বাচ্চাটা প্যানিক করছে, বাচ্চাও কান্না করছে। এদিকে ও বারবার করে তখন ক্যামেরাটা অন করে, সেই ভিডিওটাই ভাইরাল হয়েছিল। ও তখন ক্যামেরাটা অন করে, বাবা তুই কি মায়ের কাছে যাবি, বাবা তুই কি মায়ের কাছে যাবি। তখন আমার ছেলে অলরেডি কান্না করছে, আমি কান্না করছি। ওখানে পাথর রাখা থাকে না রাস্তার উপরে, ওই পাথরের উপরে বসে আমি কান্না করছি। তখন ও ভিডিও অন করে, দেখুন আমার ছেলে যেতে চাইছে না, ও কেড়ে নিতে চাইছে ওর মা আমাকে। অথচ আমার মা মারধর করার মতন, আমার মাকে যারা চেনে বা কাছ থেকে দেখেছে, সেরকম সিচুয়েশনে তো একদমই না, কারণ ওখানে অলরেডি অনেক লোকজন ছিল, তো সবাই দেখেছে যে ওরা কীরকম করেছে। আমি করছিলাম অনেক কিছু, মানে আমি ছেলেকে নেওয়ার জন্য হাত পা আমার স্থির ছিল না, আমি কোনো মতে আমি ছেলেকে নেব, কারণ 13 দিন যে মা তার ছেলেকে দেখে না, তার মধ্যে দিয়ে কীরকম সিচুয়েশন যায় সেটা একমাত্র একটা মা জানে। তাদের বক্তব্য কি ছিল যে 13 দিন রাখার পরে মা আমাকে দেবে না? তার মা বলতে চাইছে যে নাতি যখন যাবে না, কেউ নিতে পারবে না আমাদের কাছ থেকে, নিয়ে দেখা, যা করবি করে দেখা। আর তখন পার্টিগত সাপোর্ট ছিল তাদের কাছে, আরও পার্টির লোক তো অলরেডি নিয়ে এসে প্রচুর হ্যারাসমেন্ট আমাদের করেছে চারিদিক থেকে। কীভাবে আমার মায়ের কাজ নষ্ট হয়ে যায়, কীভাবে আমার কাজ নষ্ট হয়ে যায়, চারিদিক থেকে আমাদেরকে শেষ করার প্রচুর প্ল্যানিং করেছিল শুরুতে। তো অনেক কিছু পেরিয়ে ওই সিচুয়েশানে তখন আমরা ধরে রাখতে পারলাম না, ছেলেকে কেড়ে নিয়ে চলেই গেল। তখন গিয়ে মানে আমি এক সাইড দিয়ে ভেবেছিলাম যে আমি কার জন্য লড়াই করব, আমার বাচ্চাটাও তো আজকে আমাকে ভুল বুঝছে, আমি কার জন্য আজকে এই জায়গাটা থাকবো, বেঁচে থাকবো। তখন যেরকমভাবে মা আগাগোড়াই আমার খারাপ সময় ছিল, মা সাপোর্ট করলো, আমাকে বললো তুই চিন্তা করিস না, আমরা কোর্টের মাধ্যমে যাব। এবং কোর্টের মাধ্যমে যখনই আমরা গেলাম, জজ তো পুরোপুরি বলে দিল এটা কোনো রুলস না,
এটা রুলসের বাইরে। বাচ্চা থাকতে চাক বা না চাক, তার বয়সটা যেহেতু এখন 3 বছর বা 4 বছর, ও মায়ের কাছেই থাকবে। আপনি কি করে বুঝিয়ে ওর মায়ের কাছে ওকে দেবেন আমি জানি না। আধ ঘন্টা কি বোঝালো ছেলেকে আমি জানি না, ছেলে আমার কাছে দিব্যি চলে এলো। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে আমার ছেলে যে এখনও নাদান, ওর মধ্যে ব্যাপার, মানে কিছু একটা বলবো শুনবে না, দুষ্টুমি করবে, সে এক ঝটকায় বোঝালো আর বুঝে গেল। তো তারপরে কোর্ট থেকেই ওটা আবার করলো যে এরকম করলে চলবে না, ওখানেও থাকবে এখানেও থাকবে, সেটা আপনাদের নিজস্ব মতামতের উপর করে, কেউ ফোর্সফুলি কিছু করতে পারবেন না। এই যে বলছো যে পার্টির লোক ইনভলভ হয়েছে, থানা ইনভলভ হয়েছে, এরকম একটা ভিডিও দেখার পরে পার্টির লোক, থানার লোক কেউ কি তোমাদেরকে বোঝাতে আসেনি যে এটা আসলে ঠিক নয়? ওই যে সিচুয়েশনটা, আমি নিজে ভিডিওটা দেখেছিলাম, সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড খারাপ লেগেছিল এবং প্রচণ্ড রাগ হয়েছিল তোমাদের দুজনের ওপরেই। মানে আমি অনেস্টলি যদি বলি, অন ক্যামেরাতেই বলছি, যে দুটো মানুষ, তোমরা তো একেবারেই বাচ্চা নও। তো আমি যদিও জানতাম না যে তোমার কাছে 13 দিন ছিল না, এখন আমি শুনছি এটা যে 13 দিন তোমার কাছে ছিল না। তো ওইরকম একটা সিচুয়েশন, একটা বাচ্চা, সে 5 বছরের একটা বাচ্চা, তার সামনে তার বাবা মা এরকম বিচ্ছিরিভাবে ঝগড়া করছে, এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার। এবং তোমরা দুজনেই এডুকেটেড, ঠিক আছে, আনএডুকেটেড তো কেউই নন, আর দুজনের ফ্যামিলি যথেষ্ট বুঝতার। তো সেই জায়গায় কেউ বোঝাতে আসেনি, মানে তারপরে তোমাদেরকে কেউ বলেনি এটা নিয়ে? মানে আমি যদি তোমার পাড়ার লোক হতাম, আমি মেবি আমি নাক গুলিয়ে বলতে যেতাম। ফ্যামিলির লোক? হ্যাঁ, তোমার ফ্যামিলিতে কিংবা তোমাদেরকে কেউ বোঝাতে আসেনি যে এটা করো না, বাচ্চাটার সাথে এরকম সিচুয়েশন ক্রিয়েট করো না? সত্যি বলতে ফ্যামিলির লোক তো সেরকম বলার কেউ নেই, কারণ আমাদের ফ্যামিলি খুবই ছোট, মানে আমি, মা আর ভাই থাকি। তোমার দিকটা আমি এখন যেটা শুনলাম যে 13 দিন তোমার কাছে ছিল না, তোমার পাগলামিটা এটা অনেকটাই জায়েজ। এবার আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ওকে অ্যাটলিস্ট আমি যেন বুঝিয়ে নিতে পারি, ও সে সময়টা আমাকে দিচ্ছিল না, কারণ ও ভাবছিল যে এইভাবে নিলে হয়তো বাচ্চা যদি বলে মার কাছে যাব না, হয়তো কাস্টাডিটা ও পেয়ে যাবে। তো এই একটা যে একটা জেদ বা একটা পাওয়ার, একটা ক্ষমতা দেখানোর যে একটা প্রবণতা, সেটাই ওর মধ্যে ওটাই ছিল। হ্যাঁ, তখন ও এটা বুঝছিল না যে একটা মায়ের মধ্যে দিয়ে কি যাচ্ছে, তাহলে আমি বাচ্চাটাকে একটু বুঝিয়ে আমি দিয়ে আসি। মা যাক না যেখানে, কিন্তু বাচ্চাটার উপরে কি হচ্ছে ওর তখন ফারাক পড়ে না। আসলে যদি সত্যি বাচ্চাটার ভালো চাইতো, কখনো চাইতো মায়ের থেকে বাচ্চাটা আলাদা হয়ে যাক? আসলে যদি বাচ্চাটাকে ভালোবাসতো, বাচ্চাটার ফিলিংস বুঝতো যে বাচ্চাটা কি চাইছে, বাচ্চা তো চাইছিল দুজনকে একসঙ্গে থাকার, তাহলে বাচ্চার মেন আসল ফিলিংসটাই তুমি বুঝলে না। তুমি কীরকম বাবা? তাহলে মানে শুধু একটা দামি খেলনা কিনে দিলে, একটা দামি পোশাক কিনে দিলেই সে ভালো বাবা হয়ে গেল? তাহলে তো যে ফ্যামিলিতে প্রচুর পয়সা, তারাই শুধু ছেলে মেয়েকে ভালোবাসে। আমাদের মতো মধ্যবিত্তরা তো তাহলে ছেলে মেয়েকে ভালোই বাসে না। কারণ আমার বাচ্চাকে আমি চাইবো কি, আমার বাচ্চা প্রতিষ্ঠিত হোক, মানুষের মতন মানুষ হোক। একটা কিছু চাইছে, আমার সামর্থ্য থাকলে আমি দিলাম, না সামর্থ্য থাকলে আমি পরে দিলাম, কিন্তু ওর কাছে তো সেই বিষয়টা নেই। চাইলাম মানে আমার এখনই দিতে হবে। এই করে করে বাচ্চার জেদগুলো বেড়ে গেছে, চাহিদাগুলো বেড়ে গেছে। সমস্যাটা কি তোমার কি মনে হয় যে ওদের স্ট্যাটাসটা হাই, তোমাদের স্ট্যাটাসটা একটু মানে সেই জন্য ওরা পাওয়ারটাও বেশি দেখাতে পেরেছে? প্রবলেমটা কি আসলে এই জায়গাতে? আসলে এই জায়গাটাতেই। কিন্তু সত্যি বলবো, আমার বিয়েটাও প্রচুর, মানে আমাদের যা স্ট্যাটাস বা আমাদের যা, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তারপরেও ওর লেভেল অনুযায়ী আমরা সমস্ত কিছু করেছি সবসময়, যাতে ও কখনো ওর মাথা নিচু না হয়, কখনো অন্যান্য লোকেরা এটা না ভাবে যে দেখো হাজব্যান্ডরা এরকম, বউয়ের বাড়ি থেকে এরকম। তো আমার মা প্রত্যেকটা অনুষ্ঠান, আমার স্বাদ থেকে শুরু করে আমার বিয়ে, প্রত্যেকটা অনুষ্ঠান প্রচুর বড় করে করেছে। মানে একটা মেয়ের যেরকম হয়, মা তো জানতো না এরকম পরিস্থিতি আসবে। এই যে এখন অনেকে বলে না যে মায়ের জন্য সংসার হয়নি, মা যদি সত্যিই চাইতো যে সংসার না হোক, তাহলে সে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে তার মেয়ের এত ঘটা করে তার মেয়ের বিয়ে দিত না বা স্বাদ দিত না। আমাদের স্বাদে পুরো আমাদের পাড়া ভর্তি লোক বলা হয়েছিল। ইভেন ওদের মধ্যে একটা ব্যাপার কি ছিল, ওদের ফ্যামিলিগত দিক থেকে ইনভাইট করতে আমরা চাইতাম না, করতে দিত না। মানে ওদের ইমেজ যাতে খারাপ না হয় সেরকম জায়গা বুঝে বুঝে ওরা কাজগুলো করতো। তো এই জিনিসগুলো ভীষণই, যে সবসময় ওর মা আর আমার হাজব্যান্ড এমনই ছিল। দেখো, প্রত্যেকেই মাকে ভালোবাসে, মায়ের কথা শোনে, কিন্তু মা ঠিক বলছে না ভুল বলছে সেটা যাচাই না করা, এটা একটা মূর্খামির পরিচয়। তো আমার হাজব্যান্ড হচ্ছে মা যেটা বলছে সেটা মিথ্যা হলেও সত্যি, ভুল হলেও ঠিক, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলে। তো সেই জায়গা থেকে, সেই কারণে আরও অনেকটা ডিস্টেন্স আমাদের মধ্যে এসছে। মানে আমার স্বাদে একটা মজার বিষয় শোনো, নিজের বউয়ের স্বাদে, মানে আমার বাপের বাড়িতে তখন স্বাদ হচ্ছে 9 মাসের স্বাদ, আমার হাজব্যান্ড নিজের বৌদিকে, মাকে, সবাইকে নিয়ে
খাওয়ার টাইমে, বলতে নেই খাওয়ার টাইমে এসছে, ঠিক আছে, তাও মানে যেরকম হয় না, মানে একটা ইনভিটেশনে জাস্ট অ্যাটেন্ড করতে হবে, পরের বাড়িতে পরের বাড়িতে ইনভিটেশন অ্যাটেন্ড করতে হবে, সাজগোজ করে গেলাম, খেলাম, চলে আসলাম, সেম। আমরা তো সবাই অবাক, সবাই জামাই দেখবে, বাবা দেখবে, হ্যাঁ, বলছে ওর বাবা মানে নতুন পুচকুর বাবা কোথায়, হ্যাঁ, তোর বর কোথায়, তোর বর কোথায়, বর কোথায় আমি তো নিজেও জানি না বর কোথায়, বর বরের জায়গায়, মানে সে ভাবেও নি যে আমার মানে বউয়ের কি ফিলিংস বা ওর কেমন লাগবে, বা আমার শ্বশুরবাড়ির একটা দিন আমি সঙ্গে থাকি, থেকে দেখি কি হচ্ছে না হচ্ছে, একটা তো মানুষের একটা আবেগও থাকে, যে একটা স্বাদ, এটা তো রোজ রোজ হবে না, কোনো আবেগ নেই, আসলো খাওয়া দাওয়া করলে চলে গেল, তো এরকম ছিল। তো এগুলো তোমার খারাপ লাগতো? খুবই খারাপ লাগতো। ইভেন আমি যখন আমার বাচ্চা হলো 1 মাস মায়ের কাছে ছিলাম, 1 মাস না 2 মাস, তখন আমি এতবার রিকোয়েস্ট করেছি, একটা দিন বা একটা রাত আমার কাছে, দিনে ধরো টাইম হয় না ঠিক আছে, তুমি কাজ বন্ধ করে 9টায় দোকান বন্ধ হয়ে যায়, তুমি দোকান বন্ধ করে এসে একটা রাত থাকো, আবার সকালে চলে যেও, 10 মিনিটের রাস্তা, তো কী সমস্যা? আমি রাখতে পারিনি, কোনোদিনই রাখতে পারিনি। মানে আমি 4 বছর ওখানে ছিলাম, 4 বছর 4 বার ষষ্ঠীতে 1 রাত করেই আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে গিয়েছিল। ওর মা বলতো শ্বশুরবাড়িতে বেশি থাকলে ভালোবাসা কদর কমে যায়, তো মায়ের খুব ভক্ত ছেলে, মাকে, মায়ের মন রাখতে কখনো বউর মন বোঝার চেষ্টাই করেনি। তো যাই হোক, খারাপ লাগাটা কি এই সময় না দেওয়া, ভালোবাসার একটু কমতি, এই সব নিয়ে বেশি? আমি যখন মানে ছিলাম আমার ছেলেকে নিয়ে 2 মাস আমার মায়ের কাছে, তখন আমি খোঁজ পেয়েছি ও অন্য কোথাও সময় কাটাচ্ছে। তো কেমন লেগেছিল তখন শুনে? মানে বিশ্বাস করতে পেরেছিলে? পারে বলো, মেয়ে হিসেবে একটা মানুষ, মানে তুমি কি বিশ্বাস করতে পেরেছিলে? না, আমি কখনো বিশ্বাস করতাম না। আমি জানতাম যে এটা হয়েছে, আমার মন বলতে এটা হয়েছে, আমি বিশ্বাস করতাম না। আমি বলতাম যে প্রমাণ আছে, যদি তুমি প্রমাণ দাও, মানে আমি কখনো কারোর সামনে কেউ বলতে পারবে না যে আমি বলেছি যে বিশ্বাস করেছি, আমি তো প্রমাণ দাও, প্রমাণ যদি দেখাতে পারো তবে আমি বিশ্বাস করব। কিন্তু মন বলতো হ্যাঁ, কারণ সেই বিশ্বাস জায়গাটা প্রচুর নষ্ট করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বুঝলাম যে না, সত্যি এটা হতে পারে। তারপরেও সব ভুলে গিয়ে ভাবলাম ঠিক আছে, চলো, ভুল করে ফেলেছে, এই সিচুয়েশনে করে ফেলতে পারে, চলো চলো চলো, এই চলো করতে করতে লাইফটাকেই নষ্ট করে ফেললাম। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি ওকে বলেছিলাম যে এতদিন যা করেছো করেছো, অন্তত বাচ্চাটা হওয়ার পরে আর সে ভুলগুলো করো না। তারপরেও যখন মানুষ সব বুঝে সেম ভুলগুলো করে, তার মানে সে ইচ্ছাকৃতই করছে, তাকে আর শুধরানো যাবে না। তো কি বলবো, বলার ভাষা নেই। অনেকে আমাকে ভুল বোঝে, কারণ দেখো মেয়েদেরই দোষ হয় সব ক্ষেত্রে, সবাই সবটা জানে না, আর সবাইকে জনে জনে আমি এভাবে বোঝাতেও পারবো না আসলে কি হয়েছে। কিন্তু একটা মেয়ে আসলেই সংসার ভাঙতেও বিয়ে করে না। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করে, কখনোই সে সংসার ভাঙার স্বপ্ন নিয়ে তো আর বিয়ে করতে বসে না, বিয়ের পিড়িতে বসে না। আর আমার হাজব্যান্ডের তো কোনো দিক থেকে কম ছিল না যে না কিছু একটা খারাপ আমি ছেড়ে চলে এসেছি। আসলে আমার মেন জায়গাটা যেটা দরকার ছিল, মেন্টালি যে একটা শান্তি, দেখো এখনকার দিনে ফিজিক্যালি মেন্টাল পিসটা স্যাটিসফ্যাকশন পাবে, কিন্তু মেন্টালি কিন্তু পয়সা দিলেও পাবে না। তো আমি এটা খুব ভালো করেই চাইতাম যে আমি যেন মেন্টালি ভালো থাকতে পারি। আমি ভালো থাকলে আমার বাচ্চাটা ভালো থাকবে, ওর পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। কিন্তু আমি মেন্টালি কোথাও একটা গিয়ে মানে হারিয়ে গেছিলাম, মানে নিজেকে নিজে চিনতে পারছিলাম না। সবাই বলতো কী চেহারা বানিয়েছিস। তোমরা যদি আমার ভিডিও দেখো, যখন চলে আসলাম কত সাল, 24-এ চলে এসেছি, তখন যদি আমার চেহারা দেখো, আমার গাল ভেঙে, মানে আমাকে দেখার মতন আমার চেহারা ছিল না। সবাই ভাবতো রুগী হয়ে গেছে। ওজন কমে আমার 48 চলে এসেছিলো, যেখানে আমার হাইট 5'4", সেখানে 48 আমার ওজন চলে এসেছিলো। মানে আমার কিছু ছিল না, বডিতে কিছু ছিল না। এখানে এসে অনেক দিন পর ডক্টর দেখিয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া করে তারপর একটু স্টেবল হয়েছি। মানে তাকে ভুলতে কষ্ট পেয়েছো? প্রচুর প্রচুর ভুলতে কষ্ট হয়েছে। কারণ কলেজ প্রেম বা নর্মালি প্রেমগুলো সবার লাইফে কম বেশি হয়, কিন্তু আমার লাইফে যদি একটা মেন ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, যাকে নিয়ে আমি এত ভাবনা ভেবেছি। আর আমি কখনো এরকম ভাবনা বা এরকম সময় কাউকে নিয়ে কাটাইনি, তো স্বাভাবিকভাবেই ভুলা যায় না। তোমার কি মনে হয় সে কখনো ভালোবাসেনি নাকি সে ভুলে গেছে? না, সে কখনো ভালোবাসেনি আমার এখন মনে হয়। কারণ যদি সে সত্যি আমাকে ভালোবাসতো তাহলে এরকমটা করতে পারতো না। আমি তার পাশে কান্না করেও দেখেছি, সে আমার চোখের জল দেখেও কখনো আমাকে চোখের জল মোছাতে আসেনি। তো আমার মনে হয় না সে আমাকে কখনো ভালোবাসেনি। কারণ এখন আমাদের বাড়িতে সে খুব খেতে ভালোবাসতো, এটা আমি খারাপভাবে বলছি না, ভালোভাবেই বলছি। মানে আমার বাড়িতে আমার ভাইও প্রচুর খেতে ভালোবাসে, তো সেও খুব খেতে ভালোবাসতো। তো তাকে রেখে আমাদের বাড়িতে কখনো কিছু খাওয়া হতো না। আমার মা যদি সামান্য চিকেনও রান্না করতো,
তাও জামাইয়ের জন্য পাঠিয়ে দিত, মানে যেহেতু কাছাকাছি আমার ভাই গিয়ে দিয়ে আসতো। পিঠা থেকে শুরু করে কেক থেকে শুরু করে মা কেকও বানাতে পারতো। তো যা করতো, এখন আমরা কিছু খেলে মা বলে যে এটা না সুমন ভালো খেতে, তাই না? তখন মানে মনে পড়ে, হয় না, যার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা খেতে গেলে তখন মনে পড়ে যায় এটা পছন্দ করতো, ওটা পছন্দ করতো, তো এটা হয়। তোমার পক্ষ থেকে ছাড়ার কথাটা আসেনি আগে? না, এটাই তো। আসেনি, কখনোই আসেনি, আর চাইওনি, কিন্তু সিচুয়েশন এমন। আর কি বলবো, এমন মানে সবচাইতে কষ্টের মুহূর্ত কবে গেছে, মানে কোন সময়, কি শুনে, কিংবা কোন সিচুয়েশনে? সব থেকে কষ্টের মুহূর্তে গেছে হচ্ছে আমার একদম বিয়ের পর। আমার বিয়ের আগে আমাকে অনেকে বারণ করেছিল বিয়ে না করতে, কিন্তু আমি যাকে ভালোবেসেছি তাকে তুমি বিয়ে করবোই। ইভেন আমাদের কুষ্টি মেলানো হয়েছিল, আমাদের কুষ্টিতে মিল ছিল না, আমার মা তো রাজি ছিল না শুনে, যে না এটা তার মানে ঠিক হবে না। আমি বলেছি যে এরকম কিছু হয় না, আমি তখন বিশ্বাসই করতাম না। আমি বলেছি যে না, আমি যখন ভালোবেসেছি আমি হাত ছাড়তে পারবো না, আমি বিয়ে করব। এবং বিয়ে করার বেশ কয়েকদিন, 1 মাসও তখনও হয়নি, কয়েকদিনের মধ্যে আমি এমন কিছু দেখি ওর ফোনে, ওর গ্যালারিতে, যেটা দেখার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি তখন না পারছিলাম ফ্যামিলিতে বলতে, না পারছিলাম ওকে কিছু করতে। তখন আমি ভাবলাম না, তারপরে ও আমাকে আমার পা ধরে আমাকে বললো কি আমি আর কখনো করব না, তুমি কি পারবে তার থেকে দূরে থাকতো। তখন ভাবলাম যে চলো, মানুষ ভুল করে ফেলেছে, ঠিক আছে চলো, এরপরের থেকে আর করবে না। ওই যে ক্ষমা করে দিলাম, ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। এবং তারপরে সেটা কন্টিনিউ, এখনও কন্টিনিউ। এই যে কুষ্টিটা মেলেনি, তখন বড়দের কথা শুনোনি, এটা নিয়ে আফসোস হয় এখন? অবশ্যই আফসোস হয়, বিশেষ করে আমার ছেলেটার জন্য আফসোস হয়। আমার যদি বাচ্চাটা না থাকতো, আমি তবু ভাবতাম কি জীবনে একটা ভুল হয়ে গেছে, কিন্তু ওর লাইফে ও যেটা ফেস করছে, আমি ওর ঘাটতিটাকে কি করে মেটাবো? একটা মা হয়ে এই ঘাটতিটাকে আমি মেটাতে পারবো না। কারণ আমার ছেলেকে যেদিন ফার্স্ট স্কুলে অ্যাডমিশন করাই, আমি যখন দেখছিলাম যে সবার বাবা মা হাত ধরে নিয়ে যাচ্ছে স্কুলে, আমার মধ্যে কি ফিলিংস তখন কাজ করছিল সেটা শুধুমাত্র আমি জানি। তো এই জিনিসগুলো ভীষণ মিস করি, মানে কি বলবো তোমাকে বোঝাতে পারবো না। বাচ্চার জন্য খুব মিস করি। দেখো, একটা মেয়ে বিয়ে করতেই পারে, পরে আবারও করতে পারে, ডিভোর্সের পরে একটা ছেলেও বিয়ে করতে পারে, কিন্তু একটা বাচ্চার যে ঘাটতিটা, এটা কখনো ও বিয়ে করলেও কোনো মেয়ে ওকে পারবে না ঘাটতিটা পূরণ করতে। বা আমি যদি কাউকে ইন ফিউচারে ধরো বিয়ে করলাম, সেও কিন্তু আমার ছেলেকে ঘাটতিটা পূরণ করতে পারবে না। তো এটা আমার একটা বড় লস আমাদের লাইফে, যে আমার ছেলেটার এই ঘাটতিটা। তো আফসোস হয়, কিন্তু তবু ফ্যামিলিটা ভীষণ ভালো পেয়েছি, তো সাপোর্ট করে, বলে ঠিক আছে চলো, তুই তো ইচ্ছা করে করিস নি, তুই তো ভালোবেসেছিলিস, বিশ্বাস করেছিলিস, চলো কোনো ব্যাপার না, হয়েছে, এখন এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। ছেলের ফিউচার নিয়ে তুমি মা হিসাবে তোমার কি মনে হয়, যে ছেলে ফিউচারে মানে এই যে এত ঘাটতির কথা মনে হচ্ছে, ছেলে কি মানুষের মতো মানুষ হবে এরকম, মানে এটা নিয়ে কোনো কনফিউশন আসে? কনফিউশন আমি জানি না, মানে আমি চেষ্টা করছি আমার দিক থেকে 100% দেওয়ার। আমি তারপরেও মা হিসেবে বলবো যে আমার ছেলে বড় হওয়ার পরে যে ডিসিশনটা নেবে, অবশ্যই সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। হয়তো আমার কষ্ট হলেও আমার ছেলে যদি মনে করে যে এটা করবে, আমি না করব না। তো আমি জানি না ও কীরকম হবে, তবে সব বাবা মায়ের চাই বাচ্চাটা যেন মানুষ হোক। অবশ্যই, কিন্তু ওই যে কথায় আছে না, ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা না হয় ভীষণ ইন্ট্রোভার্ট হয়, না হয় ডেসপারেট হয়। তো এই যে বিষয়গুলো নিয়ে তোমরা কি কোনো ডক্টরের সঙ্গে কিংবা ধরো কাউন্সিলিং করান বাচ্চাদের, তাদের সাথে কথা বলে? কোর্টে যখন আমাদের কথা হচ্ছিল, যে কি বলে ওটাকে, মিডিয়েশনে কথা হচ্ছিল যখন কোর্টে, তখন আমাদেরকে উনি বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে বাচ্চার উপরে তোমরা এমন বুঝতে দিও না যে এমন কিছু আসলে অস্বাভাবিক ঘটছে। কিন্তু সে তো বুঝতে পারছে, তোমাদের সে বুঝতে পারছে, তো সে মাঝে মাঝে এসে আমাকে বলে, তো মা ওই ঘরটাতে তুমি মামা থাকতাম, মনে আছে তোমার? মানে আমার ভাই যখন মাঝে মাঝে যেত, তো আমি, আমার ভাই আর বাবা না একসঙ্গে ঘুমোতাম, তো আমার মাঝে মাঝে এসে বলে, মা তোমার মনে আছে থাকতাম? আমি বললাম হ্যাঁ, তো মনে আছে। তো ওর কিছু কিছু জিনিস এখনো মনে আছে। তবে মানুষ অভ্যেসের দাস, বাচ্চাও সেম তাই, যেমন পাত্রে রাখবে ওরা তেমন পাত্রেই বড় হবে। তো এগুলো দেখতে দেখতে না ওর মধ্যেও সে জিনিসটা সয়ে যাচ্ছে। তো আমি জানি না এর এফেক্টটা কীরকমভাবে পড়বে, তবে আমার দিক থেকে আমি চেষ্টা করি যাতে না পড়ে, আর ইন ফিউচারও যাতে না হয় আমার দিক থেকে অন্তত কিছু, সেটা আমি সবসময় চেষ্টা। বাবার বাড়িতে থাকো, তো সেখানে আশেপাশের লোকজনের থেকে কিছু শুনতে হয়?
এটা স্বাভাবিকভাবে যে মেয়েদের তো প্রচুর হয়। আমি এখানে মানে মায়ের কাছে আসার পর প্রায় 1 বছর আমি ঘর থেকে বেরোইনি। মানে ঘর থেকে বেরোনি বলতে পাড়াতে প্রতিবেশীদের বাড়িতে কোনো ইনভিটেশন অ্যাটেন্ড করিনি। ভাবতাম কে যাবো, কি একটা প্রশ্ন করে বসবে, এই যাবো হয়তো আমাকে দেখে হাসবে, মানে আতঙ্ক সব আতঙ্ক। তার মধ্যে যদি কখনো বাজারেও যেতাম, কেউ হাসলে আমাদের তাকে মনে হতো কি দেখো হাসছে আমাকে দেখে, কান্না করতাম। আর আমি না খুব ইমোশনাল, মানে এখন অনেকটা স্ট্রং, আগে একটুতেই কান্না করতাম। মাকে বলতাম মা দেখো আমাকে দেখে হাসছে, মা বলতো হাস তুই ভুল ভাবছিস, অন্যও তো রিজনে হাসতে পারে। আমি বলি না না না, হাসির মধ্যে একটু চেঞ্জ আছে। তো আমি কোনোদিনও হাসির পাত্র হতে চাইনি, কিন্তু ওই যে লাইফের একটা ভুল, যে আমি যখন চলে এসেছিলাম তারপরে লাইভ করেছিলাম, সেটা করার পিছনেও রিজন ছিল। কারণ যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন মানুষ কী করবে বুঝতে পারে না। আর আমার যেহেতু ফ্যামিলি সাপোর্ট বলতে আমার মা, আমার বাবাও আমাদের সাথে থাকে না, এই একটা যে দুর্বলের জায়গা। বাবা থাকে না কেন বলতে, আমার বাবা আগাগোড়াই মানে বাইরে থাকতেন, বিদেশে। তারপর যখন বম্বে চলে আসলো তখন থেকেই বাড়িতে খুবই কম আসতো। মানে আমি যখন 3 বছর বয়স তখন আমার বাবা ফার্স্ট আমাকে দেখে। তো বাবার সঙ্গেও না সেই যে একটা কমিউনিকেশন আমাদের মধ্যে খুব কম, মানে একটা টান যে ব্যাপারটা থাকে বাচ্চাদের সঙ্গে বাবার, ভালোবাসতাম, মিস করতাম, কিন্তু খুব কম। মানে হয়তো 2 বছরে একবার বাড়িতে আসতো, 1 মাস থাকতো, এরকম। লাস্ট বিয়েতে আমার বাবা এসেছিল, তারপর থেকে আমার বাবার কোথায় থাকেন উনি? এখন বম্বে থাকে। কাদের সাথে থাকেন? বম্বে বলতে যেখানে কাজ করে সেখানে থাকে। একাই? হ্যাঁ একাই। আমরা অনেকবার যেতে চেয়েছি ওনার সঙ্গে, কিন্তু তখন নিয়ে যায়নি। তারপরে শুনলাম সেও নাকি সেপারেট কারোর সঙ্গে রয়েছে। তো আমরা সেটা জানতে পারি, এবং সেটা কতটা সত্যি আমরা কখনো নিজের চোখে দেখিনি, তবে আমরা জানতে পারি। এবং তার কাছে প্রশ্ন করাতে সেও বলে হ্যাঁ। এবং এটা জানার পর থেকে তখন থেকে আর আমাদের বাড়িতে আসেও না, আর আমরাও সেভাবে একটা কথাবার্তা বলি না। হয়তো দেখা হলে কথা বললাম বা। তাহলে তোমার লাইফে যে খামতি আমি চাই সেটা তোমার সন্তানের সাথে হচ্ছে, মানে এটা কিভাবে অ্যাকসেপ্ট করো? অ্যাকসেপ্ট করা তো পসিবল না। আমি আমার মাকে সবসময় একটা, আমি জানো তো কেন ওকে বিয়ে করেছিলাম সেটাকে বলি একটু। আমি বিয়ে করেছিলাম কারণ ও তখন ল পড়তো, আমার হাজব্যান্ড। আমি ভাবতাম কি ল পড়ছে মানে বারাসাত কোর্ট, বাড়ি থেকে একটু তো ডিস্টেন্স, বাড়িতেই আসবে দিন শেষে। মানে আমার প্রচুর এমন সম্বন্ধ এসছে, আমার জামাইবাবুরা অনেকে বাইরে থাকে, তো এসছে যারা বিদেশে থাকে। বাট আমি কখনো বিদেশে থাকা ছেলে পছন্দ করতাম না, দুটো কারণে। একটা হচ্ছে আমি পয়সা দিয়ে তার ঘাটতি পূরণ করতে চাই না। আমার কথা ইনকাম কম থাক, কিন্তু আমি যেন তার সঙ্গে সবসময় থাকতে পারি। আর একটা হচ্ছে আমার বাচ্চাটা যেন ছোটোবেলা থেকে বাবাকে পায়, যেহেতু আমি পাইনি। এই দুটো জিনিস বা এই দুটো ভাবনা নিয়েই আমি আরো বেশি করে চেয়েছিলাম যে যাতে ওর সাথে আমার বিয়ে হয়। যেহেতু বাড়ি থেকেও ডিস্টেন্সটা কম, আমার ফ্যামিলিকেও দেখতে পাচ্ছি সময় সময়, মা তো একা, দেখতে পাচ্ছি, আর হাজব্যান্ডকেও সবসময় পাশে পাচ্ছি। তো এই জিনিসগুলো নিয়ে আমি ভাবনা নিয়ে বিয়ে করেছিলাম। এবার আলটিমেটলি দেখো, ভাগ্যের উপরে কিছু হয় না, আমি চেয়েও কিছু করতে পারবো না। তো আমি কোনোদিনই চাইনি এটা হোক, তারপরেও হয়ে গেল। বাচ্চাকে নিয়ে যে তোমরা ভিডিও বানাও, অনেকে কমেন্ট সেকশনে লিখে বাচ্চা কি কন্টেন্ট, তো সেখানে কি মনে হয় তখন? অবশ্যই খারাপ লাগে, এই জন্য বাচ্চাকে নিয়ে এখন ভীষণ কম ভিডিও বানাই। কিন্তু ওকে নিয়ে ভিডিও বানানোর রিজন একটাই, ওর মেমোরি, মানে ওর কিছু জিনিস ক্যাপচার করে রাখা। সোশ্যাল মিডিয়ায় থাকা মানে সেই জিনিসটা থেকে যাওয়া। ফোন ধরো আজ আছে কাল নেই, ভেঙে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এরকম করে আমার প্রচুর স্মৃতি লস হয়ে গেছে। আমি যার জন্য ভাবি কি এগুলোকে আমি হারাতে চাই না। ও যেন বড় হয়ে দেখে আমি ছোটোবেলায় কী করতাম, কীভাবে হাসতাম, কীভাবে খেলতাম, কীভাবে খেতাম, আমার মা আমার সঙ্গে কী করতো। আমি আজ আছি, আমি কাল কবে থাকবো না তার কোনো গ্যারান্টি নেই। তো আমি চাইতাম এগুলো সব মেমোরি হিসেবে থেকে যাক আমার ছেলের সঙ্গে। আমি যার জন্য এখনও ভিডিও করি ওকে নিয়ে, কিন্তু ও আমার কখনোই কন্টেন্ট নয়। একটা বাচ্চা কখনো মায়ের কাছে কন্টেন্ট হয় না, কিন্তু ওর যে আদো আদো কথা, আমি যখন এই যে লাইভ করি সবাই বলে কি দিদি ভাই একটু বাবানকে নিয়ে আসো না, ওকে একটু দেখবো। সবসময় তো সবার অ্যাভেলেবেল লাইভে থাকাও পসিবল না, যার জন্য ভিডিওর মাধ্যমেই ওকে একটু দেখিয়ে দিলাম যে এটা করছে ওটা করছে, সবার ভালো লাগে, সবাই ওকে ভালোবাসে, দেখতে চায়। তো এটাই হচ্ছে রিজন। তারপরেও তো মানুষের মুখ বন্ধ হয় না। উর্মির লাইফে এরকম কোনো সিচুয়েশন এসেছে যখন নিজেকে শেষ করে দেওয়ার কথা মনে হচ্ছে? মানে মেয়েদের যারা ইমোশনাল হয় তাদের তো এটা বেশি মনে হয়। এটা তো প্রচুর বার হয়েছে, প্রচুর বার। তখন কিভাবে সামলেছো নিজেকে? একবার ওদের বাড়িতে থাকতেই হয়েছিল, যখন রাত 2-3টে বাজে, একবার প্রচণ্ড অশান্তি। তখন আমি মানে ভেবেছিলাম মরেই যাবো আর কি, এরকম স্টেপ নিচ্ছিলাম, খাটের সঙ্গে নিজের মাথাটাকে এরকম বারবার করে মারছিলাম। তখন ওর মা আমাকে বলে যে তুই কি মরে আমাদেরকে ফাঁসাতে চাস, মরবি নিজের বাড়িতে গিয়ে মর। তো এরকম হচ্ছে সিচুয়েশান। তখন আমার মা আমাকে প্রচুর বোঝালো যে তুই কার জন্য মরবি,
তুই যে মরবি, শুধু আমার মা বলবো না, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বাররা আমাকে বোঝালো, পাশে থেকেছিল অনেক বন্ধু, অনেক ফ্যামিলি মেম্বাররা, যে কার জন্য মরবি, তাদের কোনো এফেক্ট পড়বে না, তারা তো চাইছেই তুই মরে যা, তার জন্য তো এরকম সিচুয়েশনগুলো ক্রিয়েট করেছে, কিন্তু তুই যদি মরে যাস তোর বাচ্চাটার কী হবে, সে তো তখন সারা জীবন তোকে ভুল বুঝবে, তখন তো সেই ভুলটা শোধরানোর জায়গাতেও তুই থাকবি না। তো ওর জন্য প্রচণ্ড স্ট্রং হয়েছি, ভেবেছি না মরাটাই সলিউশন নয়, বেঁচে থেকে লড়াই করতে হবে। মাঝে মাঝে প্রচুর ডিপ্রেসড হয়ে যায়, কী করবো এরপর, কী করবো, হয়তো এরপর আমার মরেই যেতে হবে, তারপরে গিয়ে আবার ভাবি যে না পারবো। নতুন বিয়ের ইচ্ছে আছে আর নাকি? না না না, বিয়ের প্রতি ইচ্ছা নেই, কারণ মানুষকে আর ভরসাটাই করতে পারি না, ওই বন্ধু অবধি ভরসা, তার বাইরে গিয়ে আর এক্সট্রা ভালোবাসার ভরসাটা আর কাউকে করতে পারি না, কারণ ভরসা করেই তো গেছিলাম। এভাবেই একলা মা হয়ে থেকে যাবে আপাতত তো এটাই ভাবনা নেই, কিন্তু ওই যে এখন কি ভাবনা 5 বছর পরে গিয়ে কি ভাবনা হবে সেটা তো আমি বলতে পারবো না, তবে এখন আপাতত ওরকম কোনো ভাবনা নেই। তোমার কি মনে হয় যে সমাজ কি শুধু মায়েদের জাজ করে, ছেলেদের থেকে মেয়েদের বেশি জাজ করে, এরকম কখনো মনে হয়েছে? অবশ্যই মেয়েদের একটু বেশি জাজ করে, তবে সব ক্ষেত্রেই যে শুধু ছেলেদের দোষ এমনটা নয়, মিলিয়ে মিশিয়ে সবারই কম বেশি দোষ থাকে। তবে একটা সম্পর্ক বজায় রাখতে গেলে আমার মনে হয় একটা ছেলের বেশি এফোর্ট দরকার, যে কোনো রিলেশনের ক্ষেত্রে। ছেলেটা যদি এফোর্ট বেশি না থাকে তাহলে সেই রিলেশনটা ব্রেক হওয়ার চান্স বেশি থাকে, কারণ আমাদের সিচুয়েশনটা যেরকম ছিল একমাত্র ও চাইলে সব ঠিক করতে পারতো। তো এরকমভাবে আমার মতন প্রচুর মানুষ রয়েছে যাদের এরকম সিচুয়েশন, ইভেন আমার সঙ্গে কথা বলে, আমাকে ফোন করে, মেসেজ করে যে বলো না কি করতে হবে, কি করা উচিত। আমি বলি যে দেখো আমি তো কোনো সাজেশন দেওয়ার কেউ নই, তারা বোঝে না, তারা বলে কি তুমি এই জায়গাটা ফেস করেছো, তুমি ভালো বুঝবে, তুমি বলো না কি করা উচিত। আমি একটা কথাই, মেয়েরা তখন একটা কথা বলি, ধৈর্য ধরো। আমি যে ভুলটা করেছি ধৈর্য ধরো, হতে পারে সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু নিজেকে শেষ করো না, কারণ শেষ করাটা সব সলিউশন নয়। তো নয় ধৈর্য ধরো, আর নইলে সেখান থেকে মানে সেইভাবে বেরিয়ে আসো যে মুভ অন করে নাও, আর নইলে তার সঙ্গে কথা বললে চেষ্টা করো ঠিক হওয়ানোর, কারণ একটা সম্পর্ক ভাঙা ইজি, 1 মিনিটে ভাঙা যায়, গড়তে প্রচুর সময় লেগে যায়। আর তুমি এরপরও যার সঙ্গে গড়তে চাইবে সেও যে পারফেক্ট হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই।